হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কারো কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। আপনারা কে কোথায় আছেন সেটা বিষয়ে কেউ কিছু বলছেন না। সবাই বোধহয় পড়াশোনা করতে অনেক ব্যস্ত। তারপর কার পড়াশোনার কি অবস্থা এখন একটু শুনি। আপনার আগে বলুন। ক্লাসে তো পড়া ধরেন আমরা অনেক বলি, অনেক কিছুই বলা হয়। এখন আপনাদের এখন কি অবস্থা সেটাও হচ্ছে একটা কোশ্চেন। যাক, একজন রেসপন্স করেছেন। আসসালামু আলাইকুম, ফাহমিদা তামান্না। ফাহমিদা তামান্না কোথা থেকে বলছেন? জি আলহামদুলিল্লাহ আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেমন রেখেছেন, আমাদের সৃষ্টিকর্তা হিসাবে আমরা যেমন আছি, অবশ্যই আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত। আশা করি ভবিষ্যতে আরও ভালো থাকবো। ফ্রম নওগাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের আলোচনার বিষয়বস্তু সাপেক্ষে এই ভোর সন্ধ্যাবেলা গরমে পাগল হওয়া অবস্থায় একজন আসছেন, ভোরের শিশির। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আমি আবার আপনাদের সামনে চলে এসেছি মোটামুটি একটা হিউজ টাইম পরে। আপনাদের কার কি পড়াশোনার অবস্থা কি কিছুই তো জানি না। সো আলটিমেটলি আপনাদের সাথে একটু গল্প করা, কথাবার্তা বলা, গল্পের ছলে একটু পড়াশোনা সংশ্লিষ্ট আলোচনা করা, যে কে বর্তমানে পড়াশোনার কোন অবস্থায় আছেন। পরীক্ষার দিন আস্তে আস্তে আগাচ্ছে, ঘনিয়ে আসতেছে, যে কে কোন অবস্থায় এখন পড়াশোনা রাখছেন বা কে কেমনভাবে পড়তেছেন, এটাও হচ্ছে একটা আমাদের বিষয়। তো আসেন, এটা তো আমরা স্টার্ট আপ আমাদের যা এখানে আছে, আমাদের নেটওয়ার্ক কৃষিগুচ্ছ সলভিং ক্লাস, আমাদের যাবতীয় যা আলোচনা সব হচ্ছে আমরা এর ব্যানার আসপেক্ট সিরিজ আয়োজিত নেটওয়ার্ক কৃষিগুচ্ছের যে ফ্রি সলভিং ক্লাস আপনারা এখানে দেখছেন। পুরাতন কথা একইভাবে আবার রিপিট করা, এবং আমি কে তার এই যে একটা ইয়ে আছে, যদিও ক্যামেরা ফেস এবং এটার সঙ্গে হচ্ছে মিলাতে গেলে আপনারা একটু বিপদে পড়ে যাবেন যে অ্যাকচুয়ালি এখানে কোত্থেকে কি হয়ে গেল বা কি আছে। ওকে, নাও। আচ্ছা, মেঘে ঢাকা চাঁদ বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাক, আপনারা হচ্ছেন একটা কাজ করুন, আপনারা হচ্ছে যে যারা ক্লাস করতেছেন আছেন, তারা প্রত্যেকে হচ্ছে একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনারা কাইন্ডলি আপনাদের যারা পরিচিত আছে, যারা বর্তমানে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, সামনে দিবেন, বা একটু কষ্ট করে আপনাদের যারা এইচএসসি পরীক্ষার্থী আছে ছোট, যারা এবার পরীক্ষা দিবে, যে এই মাসে পরীক্ষা একদম শেষের দিকে 30 তারিখ থেকে শুরু, তাদেরকে দেখার জন্য হচ্ছে আপনারা এটা তাদেরকে মেনশন দিয়ে ফেলুন ঝটপট, একদম সবাইকে সিরিয়ালি মেনশন দিয়ে ফেলুন। এবং সবচেয়ে ভালো যেটা হয়, আপনি হচ্ছেন পুনরায় ক্লাসটা চেক করার জন্য আপনি আবার এটা আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে ফেলুন। এটা হচ্ছে সবচেয়ে সেফ, যেন পরবর্তীতে অন্য কেউ সেটা দেখতে পারে। আমি নিজেও সেটা করে ফেলতেছি। সো আই থিঙ্ক আপনাদের সেটা করে ফেলা ভালো, যদি কাজে লাগে। আমাদের কোশ্চেনে বলা হয়েছে, প্রশ্নটা আগে মনোযোগ দিয়ে আমরা শুনি। 10 মোল গ্যাস এ এবং 30 মোল গ্যাস বি দ্বারা গঠিত মিশ্রণের মোট চাপ 12 অ্যাটমসফেরিক প্রেশার, বা সংক্ষেপে আমরা যেটাকে এটিএম বলে থাকি, হলে উহাতে এ গ্যাসের আংশিক চাপের মান কত অ্যাটমসফেরিক প্রেশার হতে পারে। বা আমাদের কি প্রশ্ন
এখানে দিয়েছে। এবং কোশ্চেন এটা কবে এসেছে ভাইয়া? এসেছে ক্লাস 4 2022-23। আপনাদেরকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমরা একটা কোশ্চেন সলভ করি মানে ব্যাপারটা এটা না, এটাই আপনারা এক্সামে গিয়ে পাবেন। আমরা কোশ্চেন সলভ করে আপনাকে বলে দেই যেন এই প্যাটার্ন বেসিসে আপনারা যদি কোশ্চেনগুলো পড়ে থাকেন। এবং আপনাদের যতটুকু আমার মনে আছে, আমি আপনাদেরকে পূর্বেও বলেছিলাম যে বেসিক্যালি আমাদের বেসিক নলেজ যত ভালো থাকবে, আমাদের জন্য প্রেজেন্টেশন দেওয়াটা হচ্ছে তত বেশি ভালো হবে। কেন? কারণ একটাই, সেটা হচ্ছে আমরা যখন এগুলোর কোশ্চেন সলভ করি তখন বেসিক্যালি আমরা পূর্বে যেগুলো পড়ে আসি তার থেকেই হচ্ছে আমাদের যা প্রশ্ন এখানে আসে। এখন বলতে পারেন যে এটার বেসিক কি? বেসিক হচ্ছে এটা ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আমরা আলোচনা করে এসেছিলাম। ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আমরা তখন কি পড়ি, যে আমাদের এখানে কি কি দেওয়া আছে, বা আমাদের কিভাবে আমরা একটা আংশিক চাপ নির্ধারণ করতে পারি, বা আমাদের কিভাবে তার মূল সংখ্যাও বের করা যায় রিপিটেড কোশ্চেন, বা যদি কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দেওয়া হয়। কিন্তু বেসিক্যালি আমাদের প্রশ্ন সাজানো হয় এমনভাবে যে অধিকাংশ ক্ষেত্রে আমাদের প্রশ্নে জানতে চায় যে আংশিক চাপ কত। এবং আমাদের সবচেয়ে মুখস্থ রাখা সবচেয়ে সুন্দর একটা জিনিস হচ্ছে কোন মৌলের মোল সংখ্যা ডিভাইডেড বাই পাত্রের মোট মোল সংখ্যা গুণ মোট চাপ। তার মানে হচ্ছে আমরা ওই মৌলের জন্য তার আংশিক চাপ বের করতে পারবো। এটা হচ্ছে একদম ধরেন মুখস্থ। এখন আপনারা পড়তে গেলে দেখা যাবে এটার প্রসিডিউর যদি আপনারা দেখে থাকেন, দ্যাট মিনস এই প্রসিডিউরের কোনো ম্যাথ যদি আপনাকে দেওয়া হয়, দ্যাট মিনস ডেফিনেটলি আপনি সেটা ফেস করতে সক্ষম হবেন। তার জন্য দরকার কি? সূত্র মুখস্থ রাখা। তো রাজনশীল তন্ময়, ওকে, আমাদেরকে কোন গ্যাস নিয়ে কাজ করতে বলছে? এ গ্যাস। তো এ গ্যাসের জন্য যদি আপনি চিন্তা করেন, আপনার এ গ্যাস হচ্ছে টোটাল দেওয়া আছে হচ্ছে আমাদের 10, এবং আমাদেরকে মোট মোল সংখ্যা এখানে দেওয়া আছে 10 প্লাস, এবং এক্ষেত্রে টোটাল দেওয়া আছে 30 ইন্টু সে কত আমাদের 12। কারণ কি? আমাদের মোট চাপের মান কত। এখন এইখানে আপনি আলাদা করে চিন্তা ভাবনা না করে সুন্দর করে এখানে লিখুন 10, এখানে লিখুন 40, এখানে লিখুন 12। তাহলে কাটাকাটি শেষে 1/4 ইন্টু 12 আমাদের অ্যান্সার 3। এই যে এখানে ডি, যদিও আমি আপনাদের ক্যালকুলেশন করে দেওয়ার আগে অলরেডি একজন অ্যান্সার দিয়ে ফেলছেন। এখানে দুইটা জিনিস হতে পারে, এক, উনি কোশ্চেন সলভ করতে করতে এটা ওনার মুখস্থ হয়ে গেছে, অথবা দুই, উনি কোশ্চেন দেখে দেন ক্যালকুলেশন করে আমাদেরকে ভ্যালু এখানে দেখাইছে। সো আলটিমেটলি আপনাদের যেহেতু ব্যাপন থেকে একটা কোশ্চেন এখানে আপনারা পেয়ে গেছেন, আমার মনে হয় যে এই ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় আর কোনো চিন্তা বা দ্বিতীয় কোনো অবজেকশন আপনার এখানে আর থাকা উচিত না। টপিক অনুযায়ী এটা কিসের? ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আমরা পেয়ে গেছি। সো আপনাদেরকে যদি ডাল্টনের আংশিক চাপ সূত্র সম্পর্কিত কোনো ধরনের কোনো ল্যাকিংস এই জায়গাতে থেকে থাকে, সেটা কভার করে দেওয়াটাই আপনাদের জন্য বেটার। এখন আমরা যদি তার পরবর্তী প্রশ্নে চলে আসি, ডাল্টনের আংশিক চাপ সূত্রের পাশাপাশি এই অধ্যায়ে আরেকটা হিউজ ইম্পর্টেন্ট অ্যান্ড ভাস্ট একটা টপিক হচ্ছে আমাদের ব্যাপন সংক্রান্ত আলোচনা। এই যে এখন আপনি কোশ্চেন সলভ করেন পরে, আপনি যখন ব্যাপন পড়তে গিয়েছিলেন, আমার যতদূর মনে আছে আপনাদের ব্যাপন পড়ার সিস্টেম হচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু 1/√d থেকে আপনারা শুরু করেন। এটা হচ্ছে আপনাদের পড়ার পদ্ধতি, এবং সেখান থেকে আপনি একটা ইকুয়েশন ডেভেলপ করেন r1/r2 ইজ ইকুয়াল √d2 ডিভাইডেড বাই d1, এবং এটার সাথে সামঞ্জস্য রেখে আপনারা পরবর্তীতে তার আণবিক ভরের সঙ্গে সম্পর্কযুক্ত রেখে আপনারা আরেকটা সমীকরণ এখানে তৈরি করেন। এবং আণবিক ভর সাপেক্ষে আপনার এখানে সূত্র লেখার প্রয়োজন নাই। কেন? কারণ আপনার এখানে ব্যাপন হার সমান এই ক্যালকুলেশন করার জন্য আপনার আর এর কোনো ক্যালকুলেশন এখানে প্রয়োজন নাই। আপনারা কেন এই কথা বলতেছেন? এখানে বলা আছে কোনটার ব্যাপন হার সমান হবে, কথাটা বুঝছেন? যদি এমন হতো ছোট বড় কথা বলতেছে, অনুপাত বলতেছে, তাহলে আপনি এখানে সূত্র ব্যবহার করতে পারতেন r1/r2 ইকুয়াল টু √m2 ডিভাইডেড বাই m1। বাট দিস টাইম আমাদেরকে জিজ্ঞেস করছে তার ব্যাপন হার সমান কখন হবে। ব্যাপন হার সমান পাওয়ার জন্য আমাদের একমাত্র শর্ত হচ্ছে তার আণবিক ভরের মান যদি আমরা সমান দেখাতে পারি। এখন আপনাদের কষ্ট করে একটা কাজ করতে হবে, কোনটার ব্যাপন হার সমান সেটা আমাদের একটু কষ্ট করে দেখতে হবে। এখানে কার্বন ডাই অক্সাইডের জন্য তার আণবিক ভরের মান যদি আপনি চিন্তা করতে পারেন, তাহলে এখানে পাচ্ছেন আপনি 44, এটা আমাদের জন্য মুখস্থ। নাইট্রোজেনের জন্য তার পারমাণবিক ভর নাইট্রোজেনের কত? 14, অক্সিজেন কত? 16, এবং 16 অক্সিজেন কয়টা আছে? 2টা। তাহলে 16 দুগুণে 32, 32 এবং 14 যদি একসঙ্গে আমি যোগ করি তাহলে এখানে চলে আসতেছে কত? 46। এটা আমাদের অ্যান্সার হবে না। কেন? এখানে আণবিক ভরের
একটা পার্থক্য আছে। আবার আপনি এখানে আসেন, এই জায়গাতে কার্বন ডাইঅক্সাইডের জন্য আপনি আবার বলতেছেন 44, নাইট্রোজেনের জন্য এবার আপনি চিন্তা করেন এখানে আপনাকে কয়টা নাইট্রোজেন দেওয়া আছে? দুটো। নাইট্রোজেন হচ্ছে আমাদের পারমাণবিক ভর 14, দুটো নাইট্রোজেনের জন্য আপনি সেখানে বলতে পারতেছেন 28। নাও ফর অক্সিজেন কত বলবেন আপনি? 16। তাহলে 28 and 16 আপনার অ্যান্সার এখানে কত চলে আসতেছে? 44। যেহেতু আপনি দুটোর বেলাতেই তার আণবিক ভর সমান বলতে পারতেছেন, দ্যাট মিনস আপনি বলতে পারবেন তাদের ব্যাপন হারও কি হবে? সমান হবে। তার মানে হিসাবটা কি দাঁড়াচ্ছে? আণবিক ভরের মান যদি সমান হয় আমাদের ব্যাপন হার সমান, আণবিক ভরের মান যদি বেশি হয় আমাদের ব্যাপন হারের মানটা অটোমেটিক কি হবে? কমে যাবে। কেন? কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। আই থিঙ্ক আপনাদের এরপরে আর কোনো কোশ্চেন এখানে থাকার কথা না। সো আমাদের এতটুকুতে আশা করতে পারি আপনাদের কোনো সমস্যা হবে না। আমাদের পরবর্তী প্রশ্ন, কোন গ্যাসটি অ্যাসিড রেইন সৃষ্টির জন্য দায়ী হবে সেটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। এবার আপনার কাছে জিজ্ঞাসা, এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন, এবং থিওরিটিক্যাল কোশ্চেন হলেও যে আপনি জিনিসটাকে বাদ দিবেন, আমরা এগুলো কিন্তু অনেক ভুল করে আসি। দেখেন কতবার আসছে, যখন বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, ময়মনসিংহের যে এগ্রিকালচার ইউনিভার্সিটি, তখন যখন আলাদা পরীক্ষা নেওয়া হতো তখনও দেখেন এটা এক্সামে আসছে, হাজী দানেশের পরীক্ষার ক্ষেত্রে এসেছে, এবং আপনি সিলেট এগ্রিকালচারের জন্য সেটা আলাদা এক্সামে এসেছে। এমনও হতে পারে এটা এবার ভিন্ন ফরম্যাটে আপনার সামনে হাজির হয়েছে। কোশ্চেন আমরা সলভ করতেছি, বাট তার পাশে আরো কিছু কথা আছে। কথা কি? আপনি যখন এই কোশ্চেনগুলো সলভ করবেন, এটা টোটালি আপনার মুখস্থ অংশের ভিতরে চলে গেছে। আপনি কিন্তু এখানে কোনো টেকনিক ইউজ করতে পারতেছেন না যে কিভাবে কোন ক্ষেত্রে আমরা এগুলো মনে রাখতে পারি। আপনার কাছে সমাধান একটাই, আমার এটা মুখস্থ করতে হবে। এবং মুখস্থ করার ক্ষেত্রে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে অ্যাসিড রেইনের জন্য দায়ী কে হবে। এখন অ্যাসিড রেইনের জন্য দায়ী কে হবে, একজন যেমন অ্যান্সার দিয়েছেন সি, আবার তার উপরে সালমা বেগম সেখানে অ্যান্সার দিয়েছেন সি, বলছেন সালফার ডাইঅক্সাইড। দ্যাট মিনস ডেফিনেটলি তারা এটা মুখস্থ করে অলরেডি শেষ করে ফেলছে। এবং আপনারা যারা এবছর ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছেন, আমি মোটামুটি কনফার্ম আপনারা অ্যাসিড রেইন থেকেও একটা কোশ্চেন পেয়ে গেছেন। এবং এটা টোটালি হচ্ছে আপনার চ্যাপ্টারের মধ্যবর্তী অংশের, এবং এখানে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। কোনো ধরনের কোনো প্যাচ এখানে থাকবে না, ডিরেক্টলি কোশ্চেন করবে 4টা অ্যান্সার থেকে, মুখস্থ অ্যান্সার থাকলে আপনি সেখান থেকে দাগিয়ে দিতে পারবেন, এবং সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এখন যাদের মনে রাখার ক্ষেত্রে একটু সমস্যা আছে, আপনারা বলতেই পারেন যে আমরা একটু কম বুঝি বা আমাদের কম মুখস্থ থাকে, এখানে হালকা একটা টেকনিক আছে। টেকনিক কি? আপনাকে বলছে অ্যাসিড রেইন, তার মানে অ্যাসিড সংশ্লিষ্ট কোনো একটা বৃষ্টি আমাদের হতে হবে। এবং আমাদের প্রচলিত যেই অ্যাসিডগুলো নিয়ে আমরা কাজ করি তার মধ্যে একটা হচ্ছে HCl, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এবং আরেকটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আমার যতদূর হিসাব আপনারা এই 3টা অ্যাসিড সম্পর্কে খুব ভালো মতো বিস্তারিত কথাবার্তা আপনারা পড়ছেন, কোথা থেকে কিভাবে তৈরি হয়েছে, কোনটা কি হিসেবে কাজ করে, কোনটা কেমন তীব্র অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, এরকম সবকিছু। বাট আপনি একটু চিন্তা করুন এটা কিসের অ্যাসিড হিসেবে কাজ করছে এবং এটা কিসের অ্যাসিড হিসেবে আপনার সামনে হাজির হয়েছে। এই জিনিসগুলো যখন আপনি আলোচনা করতে যাবেন, আলোচনা করতে গেলেই তখন কিন্তু আপনি এই চ্যাপ্টার থেকে বের হয়ে যাবেন। ফার্স্ট পার্ট চ্যাপ্টার 3 আমরা যখন সেখানে পড়াশোনা করে এসেছিলাম, গ্রুপ এলিমেন্টস সম্পর্কে আলোচনা করতে গেলে যখন আমরা চ্যাপ্টার 5 মানে গ্রুপ নাম্বার 15, গ্রুপ নাম্বার 16 এগুলো নিয়ে আমরা যখন আলোচনা করি, তখন কিন্তু সেখানে আমরা নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, অর্থোফসফরিক, মেটাফসফরিক, ফসফরাস অ্যাসিড, অনেক অ্যাসিড নিয়ে আমরা আলোচনা করি। এবং বায়ুমণ্ডলে প্রাপ্ত বিভিন্ন যৌগসমূহের মধ্যে যেগুলো আমাদের পরিবেশের উপর অ্যাসিড বৃষ্টি ঘটানোর জন্য সবচেয়ে বেশি দায়ী, তারা হচ্ছে সালফারের অক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইড। কোশ্চেন কিন্তু এখানে অনেক বের হয়ে গেছে। একটা আমি কি বললাম? সালফারের অক্সাইড, আরেকটাকে আমি কি বলতেছি? নাইট্রোজেনের অক্সাইড। সালফারের অক্সাইড হচ্ছে আমাদের জন্য দুটো, এটা আপনাদের মুখস্থ করে রাখাটা ভালো। একটাকে আমরা বলতে পারবো সালফার ডাইঅক্সাইড, আরেকটাকে আমি নাম দিতে পারবো সালফার ট্রাইঅক্সাইড। এবং নাইট্রোজেনের অক্সাইড হচ্ছে মোট 5টা। আপনি N2O থেকে শুরু করবেন, N2O5 গিয়ে শেষ করবেন। এবং আপনাদের একটা কোশ্চেন আমি সিলেক্ট করে রাখছি, সেটা আপনারা N2O5 নিয়ে পাবেন আশা করি, যতদূর আমার মনে পড়ে। তাহলে এই সালফারের মেইন উৎসটা কি? আমরা যে গাড়ি যানবাহন আমরা চলাফেরা করি, তাদের এক্সস্ট পাইপ দিয়ে যে আপনি কালো ধোঁয়াগুলো দেখেন বের হচ্ছে ক্রমাগত, এগুলো হচ্ছে আমাদের জ্বালানি পুড়ে পুড়ে
বায়ু দূষণ ঘটাচ্ছে। বায়ু দূষণের মাত্রা কিন্তু এখন বর্তমানে অনেক বেশি পরিমাণ চলে গেছে, এবং এটার মেইন হচ্ছে আমাদের এই কালপ্রিটটাকে সালফার ডাইঅক্সাইড। সে অক্সিজেনের সঙ্গে অ্যাটাচড হবে, সালফার ট্রাইঅক্সাইড বানাবে, ভূস্তর থেকে সে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। যখন সে উপরের দিকে উঠে মেঘ বৃষ্টি যে তৈরি হওয়ার যে স্তর আছে সেখানে পৌঁছে যাওয়ার পর সে পানির সঙ্গে মিশে সে আবার ভূপৃষ্ঠে পতিত হবে, এবং তখনই আমরা বলতে পারবো অ্যাসিড রেন তৈরি হয়েছে। সো এখন আশা করতে পারি, আমার মনে হয় আর কোনো সমস্যা আপনাদের হবে না। সালফার ডাইঅক্সাইড হচ্ছে আমাদের অ্যান্সার। এর মধ্যে সিএফসি, মিথেন বা কার্বন ডাইঅক্সাইড এগুলো নিয়ে অন্তত প্লিজ কেউ দাগাবেন না। আসুন আমাদের পরবর্তী প্রশ্নে। যেসব যৌগ প্রোটন দাতা এবং প্রোটন গ্রহীতা হিসেবে আচরণ করে তাদেরকে আমরা কি হিসেবে নাম দিব? এই হচ্ছে আমাদের কথা। নামগুলো একটু মানে দেখে কেমন কেমন জানি আমাদের লাগতেছে, তাই না? মানে পড়তে গেলে আমাদের কেমন লাগতেছে। এটার উচ্চারণ হচ্ছে অ্যামফোপ্রোটিক, এটার নাম হচ্ছে অ্যামফোটেরিক, এটা হচ্ছে ডাইপ্রোটিক, এখানে দেওয়া আছে প্রোটোফিলিক যৌগ। এখানে একটা ছোট সমস্যা আছে। 1 নম্বর সমস্যা, এই টার্মগুলো হচ্ছে আপনাকে বাংলায় উপস্থাপন করলে অনেকের জন্য কন্ডিশন ক্রিয়েট হয়ে যেত, ইংরেজিতে দেওয়ার কারণে আবার কারো কারোর জন্য কনফিউশন ক্রিয়েট হয়েছে। এখন আপনাকে অ্যাকচুয়ালি তারা জানতে চাইছে কি প্রোটন দাতা, সহজ ভাষায় না বলে তারা আপনাকে একটুখানি ঘুরিয়ে বলছে প্রোটন দাতা মানে কি, যারা H+ দান করে। প্রোটন কেন বলা হয়েছে? প্রোটন মানে হচ্ছে আমাদের H+। যখন আমরা বলতেছি প্রোটন গ্রহীতা, তার মানে তারা H+ অ্যাকসেপ্ট করতেছে। একবার দান করা হয়, আরেকবার অ্যাকসেপ্ট করা হয়, যাদেরকে বলা হয়েছে উভধর্মী যৌগ। এবং আমরা যখন মুখস্থ অংশটুকুর মধ্যে আসি, পানি বা অন্যান্য আরো কিছু আছে যারা হচ্ছে উভধর্মী যৌগ হিসেবে কাজ করতে পারে, ওটা হচ্ছে বাংলা। আর ইংরেজিতে বলা হয় এমফোটেরিক যৌগ বা এমফোটেরিক কম্পাউন্ড। এটা আপনাদের মুখস্থ না করা ছাড়া আসলে কোনো উপায় নেই, এটা হচ্ছে জাস্ট ইংলিশ টার্ম হিসেবে এই জায়গাতে বলে দেওয়া। সো আই থিঙ্ক আপনাদের এই জায়গাতে আর কোনো সমস্যা হবে না। হবে কি? আচ্ছা, কেউ কি এক্সাম্পল বলতে পারবেন যে এমফোটেরিক যৌগ হিসেবে কারা কাজ করতে পারে? এখন এমনও তো হতে পারে যে আপনাকে প্রশ্নটা এভাবে দিল যে নিম্নোক্ত কোনটি এমফোটেরিক যৌগ, আসতে পারে না? আপনাকে এমফোটেরিক যৌগের ডেফিনেশন যেহেতু জানতে চাইছে, তার মানে ডেফিনেটলি এমফোটেরিক যৌগ কি হতে পারে বা কারা, এটা ডেফিনেটলি আপনার কাছে জানতে চাবে। ওইটার টপিকও সামনে আসতেছে। আসেন, বজ্র বৃষ্টির সময় অতি উচ্চ তাপমাত্রায় নাইট্রোজেনের কোন অক্সাইড তৈরি হয়? এটা যে মনে করেন পড়বে বলতে এখানে বলা হচ্ছে যে ঠিকঠাকভাবে পড়ে আসবে সেই বলতে পারবে যে সেখান থেকে কি তৈরি হচ্ছে। লিটারলি এটাও আপনি মুখস্থ বলতে পারেন। নাইট্রোজেন চক্র, নাইট্রোজেন ফিক্সেশন, মাটিতে কিভাবে বিক্রিয়া হয়, গাছে কিভাবে হচ্ছে, পরিবেশে কিভাবে হচ্ছে, এরকম বিভিন্ন টার্ম এখানে তৈরি করা আছে। এবং আপনাদের বইতে স্পষ্ট অক্ষরে বলে দেওয়া আছে নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটো যখন একসঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়ার শেষে 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আপনার সেখানে দিতে হবে। যদি আপনি 3000 ডিগ্রি সেলসিয়াস সেখানে পেয়ে থাকে সে, তাহলে আপনাকে সে নাইট্রিক অক্সাইড তৈরি করে দিবে। তাহলে এবার আপনি দেখুন, এই নাইট্রিক অক্সাইড পরবর্তীতে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড আপনাকে তৈরি করে দিবে। বাট প্রিলিমিনারিতে আপনি কোন অক্সাইডটা এখানে পাচ্ছেন? ডেফিনেটলি NO বা নাইট্রিক অক্সাইড। সো আমাদের অ্যান্সার এখানে বি হবে। অনুগ্রহপূর্বক কষ্ট করে কেউ আবার সি দাগিয়ে দিয়েন না, সেক্ষেত্রে সর্বনাশের 16 কলা পূর্ণ হয়ে যাবে। এটা আপনাদের জন্য খুব একটা সিম্পল কোশ্চেন, এটা আপনাদের সবার পারা উচিত আমার মনে হয়, আমার ধারণা। যদি না পারেন সেক্ষেত্রে আমার মনে হয় আপনাদেরকে একটু মাইল লাগানো উচিত। রাজনশীল তন্ময় যেমন রিজনশীল তন্ময় বলছেন HSO3। আপনি এখানে একটু চার্জটা দিতে ভুলে গেছেন, এখানে একটু চার্জ হবে, মানে এটা পজিটিভ আর নেগেটিভ। একজন বলছেন H2O, ওকে ফাইন, আরেকজন বলছেন HCO3-1, ওকে ঠিক আছে। বয়েল এবং চার্লসের সমন্বয়ে কোন সমীকরণ পাওয়া যায়? এটা হচ্ছে আপনার সিম্পলিয়েস্ট, মানে যত প্রকারে আপনি বলতে পারেন সেই কোশ্চেন। এটা যত প্রকারে আপনার পক্ষে বলা সম্ভব। কেন? কারণ বয়েলের সূত্র আপনারা যারা এই জায়গা পর্যন্ত আসছেন, আমার মনে হয় না যে বয়েলের সূত্র আর চার্লসের সূত্র আপনারা না পড়ে আসছেন। এখন বলতে পারেন এই কোশ্চেন সিলেক্ট করছেন কেন? তাহলে সিলেক্ট করার কারণ হচ্ছে কোশ্চেন কোত্থেকে আসবে আপনি তো জানেন না। পরে দেখা যাবে কি কঠিন প্রশ্ন পড়তে পড়তে এমন এক অবস্থায় গেছেন যে সহজ প্রশ্ন আপনি পড়া ভুলে গেছেন, আপনি পড়েনই নি, এবং সেটাই পরীক্ষার হলে
ভুল করে দাগাই দিয়ে আসছেন। এই যে আপনারা যারা এখানে ক্লাস করতেছেন তাদের মধ্যে কিন্তু অনেকেই আছেন আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দেওয়ার পর আপনারা বাংলা ইংরেজি এটা মনে করার গুরুত্বই দেন নাই, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়তে পড়তে এবং একটা টাইমে আপনার মনে হয় যে না আমার একটু আইসিটিও পড়তে হবে, কিন্তু বাংলার ইংরেজির প্রতি আপনার কিন্তু ততটা আগ্রহ অনেক সময় থাকে না। অ্যাজ এ রেজাল্ট তখন কি হয়ে গেছে, বাংলার ইংরেজির সময় আপনাদের একটুখানি টেনশন করতে হয়েছে যে আয় হায় এখন আমি কি দাগাবো বা কি করব। এই পুরোটা হচ্ছে আপনি বয়েল থেকে পাইছেন, পুরোটা এটা হচ্ছে আপনাদের বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এখানে ডি একটা অপশন আছে, কোনো টি নয়। বি এবং সি হচ্ছে আপনার মেইন গন্ডগোলের জায়গা, এবং যে পারার সে অটোমেটিক এই জায়গা থেকে এটাকে অপশন হিসেবে রেডি করে ফেলবে P1V1/T1 সমান P2V2/T2। এখানে বলছেও বয়েল এবং চার্লস, এবং আরেকটা ছোট্ট কথা এখানে বলা সমন্বয় সূত্র। গ্যাসের সমন্বয় সূত্র মানে তো আমরা একটা সূত্রই শিখে আসছিলাম, একটা হচ্ছে গ্যাসের সমন্বয় সূত্র আর একটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। সো সমন্বয় সূত্র আমাদের P1V1/T1 সমান P2V2/T2। কি কোশ্চেন এটা? ও ছোটখাটো একটা ম্যাথ, একদম সিম্পল ম্যাথ। কোন তরলীভূত গ্যাসের তাপমাত্রা 5 কেলভিন, তরলীভূত গ্যাস 5 কেলভিন। যদিও আমরা বর্তমানে এত আধুনিক হয়ে গেছি, আমরা 5K এই কথাটার মানে বুঝি হচ্ছে 5000। কথা সত্য? মানে এই থিঙ্কিং লেভেলে আপনারা যেভাবে কনভারসেশন ক্যারি করেন, যেমন ধরেন আপনার কাউকে হচ্ছে সরি বলা প্রয়োজন, তা আপনারা হচ্ছেন পূর্বে আমরা সরি শিখে আসছি এভাবে SORRY, আপনারা সরি লিখেন SRY। এই যে টার্ম আপনারা ছোট করতেছেন, বিকজ বানান আপনারা যখন লিখেন বিকজ আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে কারণ এর ইংরেজি যখন আমরা এরকম বিকজ হিসেবে লিখি, আপনারা হচ্ছেন এতটাই অ্যাডভান্স লেভেলে চলে গেছেন, আপনারা এখন BCZ সেখানে লিখে দেন। সো নেক্সট টাইম এই টাইপের কাজকর্ম করতে গেলে অন্তত প্লিজ আপনারা এখানে 5 কেলভিন দেখে ওটাকে আপনারা 5000 বানাই দিয়েন না। 5 কেলভিন মানে এখানে 5 কেলভিনই বোঝানো হচ্ছে, ইটস নট 5K। এবং আপনি শিখে আসছেন আপনাদের সেলসিয়াস স্কেলের তাপমাত্রা যদি আমাদের রূপান্তর করতে হয় ডিগ্রি থেকে, ডিগ্রি সেলসিয়াস থেকে যখন আমরা ক্যালভিনে যাব আমাদের 273 যোগ করতে হয়েছে। তার মানে রিপিট উল্টো ঘটনা আমাদের এখানে করতে হবে, ক্যালভিন থেকে যদি আমি ডিগ্রি সেলসিয়াসে ট্রান্সফার হই তাহলে আমাদের 273 মাইনাস করতে হবে। তাহলে আপনার এখানে কোশ্চেনের অ্যান্সার 5 মাইনাস 273, তাহলে আমাদের অ্যান্সার এখানে এসে ঠেকতেছে -268 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে অ্যান্সার। এবং আপনার স্যার যদি আপনাকে বেশি প্যারা দিতে চায়, কথাটা বুঝেন, যদি আপনার টিচার আপনাকে বেশি প্যারা দিতে চায়, এমনও হইতে পারে এই কোশ্চেনটাকে উনি ডিগ্রি সেলসিয়াস না বলে ফারেনহাইটে কনভার্ট করে দিল। তো ফারেনহাইটের বেলায় কিন্তু আমরা একটা সূত্র ফিজিক্স আপনারা শিখে বলছেন, C/5 is equal F-32 divided by 9। তারপর আপনি কি বলছেন, T প্লাস কত বলতে পারবেন? সূত্র মনে আছে? 273 ডিভাইডেড বাই 5। এই কারণে যখন আমরা এগুলো কনভার্সনগুলো করি ঠিক ওই অনুযায়ী কাজ করতে হবে। যদি আপনাকে ডিগ্রি সেলসিয়াস না বলে ফারেনহাইট বলতো তাহলে মধ্যবর্তী এই সূত্র না দিয়ে আপনারা প্রথম দুটো নিয়ে কাজ করা লাগতো। এটা আশা করতে পারি আপনাদের ভুল হবে না, এবং ফিজিক্সও আপনারা এটা খুব ভালোভাবেই পড়ে আসছেন। সো দিস টাইম এখন কি আপনাদের আর কোনো সমস্যা আছে, বা এটা বুঝতে আপনাদের আর কোনো সমস্যা হবে? হবার কথা না। এখানে আপনাদের একটা কোশ্চেন দেওয়া আছে, প্রমাণ তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব 22। কোনো একটা গ্যাসের ঘনত্ব আপনাকে 22 বলে দিছে। আপনার কাছে জানতে চাওয়া হয়েছে আপনি যখন চাপের পরিবর্তন ঘটাবেন না, মানে চাপ এখানে হচ্ছে আমাদের ফিক্স থাকবে, তাহলে সেক্ষেত্রে আমাদের তাপমাত্রায় তার ঘনত্ব কত এসে দাঁড়াবে? এবার বলুন অ্যান্সার আমাদের কি হতে পারে? বলুন। আচ্ছা ক্লিয়ার, ওকে। এবার এটার প্রশ্নের অ্যান্সার কি? 8 নম্বরে আসুন। কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব আপনাকে দেওয়া, আপনাকে যেহেতু এখানে ঘনত্ব দিয়ে দেওয়া হয়েছে, চাপ নিয়ে আপনার কোনো কাজ করতে হবে না, এবং এটার ঘনত্ব কত আপনার কাছে জানতে চাইছে, এবং আপনাকে তাপমাত্রার কথা এখানে বলে দেওয়া আছে। তার মধ্যে আপনার ভ্যারিয়েবল যা কিছু এখানে আলাপ আলোচনা হবে
সবকিছু কি হবে, তাপমাত্রা এবং ঘনত্বের সাথে তুলনা। এখন আপনার কাছে কোশ্চেন, আপনি এটার কোন সূত্র ব্যবহার করবেন? এখন আমি যেমন হচ্ছে আপনাদেরকে যে কারো জন্যই, এইচএসসি লেভেল হোক, অ্যাডমিশন লেভেল হোক, আমার আলোচনার বা কোনো একটা জিনিসের বোঝানোর কথা হচ্ছে একদম গোড়া থেকে। আপনি কিছুক্ষণ আগে গ্যাসের একটা সমন্বয় সূত্র পড়ে আসছেন, আপনাদের কি সেটা খেয়াল আছে? লিখুন তো, P1V1/T1 ইজ ইকুয়াল, আপনি এখানে লিখতেছেন P2V2 ডিভাইডেড বাই T2। এখন আপনারা বলতে পারেন যে এখানে তো আমাদের আয়তন নিয়ে কোনো কাজ নেই, আমাদের চাপের মান সমান, তাহলে শুধুমাত্র টি নিয়ে আমি কিভাবে কাজ করব? না, আপনি এখানে কাজ এখনো করবেন না, এবং আপনি শিখে আসছেন আয়তনের সাথে ঘনত্বের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে থাকে তাহলে আপনি বলতে পারতেছেন P1 ডিভাইডেড বাই D1 T1 ইজ ইকুয়াল P2 ডিভাইডেড বাই D2 T2। আপনার ইকুয়েশন কিন্তু রেডি। আপনাকে চাপের পরিমাণ নিয়ে কোনো কিছু বলা হয়নি, দ্যাট মিনস আপনার চাপ নিয়ে এখানে কোনো কাজ করতে হবে না। আপনার হাতে একমাত্র অপশন হচ্ছে D1 T1 সমান D2 T2, তাহলে আমাদের ইকুয়েশন রেডি। D1 T1 ইজ ইকুয়াল D2 T2। সো এবার একটু স্টার্ট করুন। D1 এর ভ্যালু কত? স্টার্ট আপে আমাদের ভ্যালু দিয়ে দিয়েছে তারা কত, 22 ইন্টু T1। আমাদের প্রমাণ তাপমাত্রার কথা বলছে, প্রমাণ তাপমাত্রা মানে কত ডিগ্রি সেলসিয়াস বলুন? প্রমাণ মানে কত? 273। তো যদি আপনি 273, ডেফিনেটলি এটা ক্যালভিন, এবং D2 আপনাকে বের করতে বলছে, দ্যাট মিনস আপনি D2 আবার লিখলেন, এবং কত ডিগ্রি সেলসিয়াসে? 11, দ্যাট মিনস 284, এবং ক্যালকুলেশন করে যেটা আপনার অ্যান্সার আসবে। এই যে আমি আপনাকে প্রসিডিউরটা শিখাইলাম, এখন আপনারা মানে গ্র্যাজুয়ালি আমাকে বলা শুরু করবেন কি এই ক্যালকুলেশনটা করতে আমাদের অনেক সময় লাগবে। আমি আপনাদের কথা মেনে নিলাম, কিন্তু আপনার একটু কষ্ট করে দেখতে হবে আপনার এই কোশ্চেনটা কত সালে আসছে, অনেক আগে, এবং ক্যালকুলেটর ব্যবহার করতে দিত। তাহলে আপনি বলতে পারেন তাহলে ক্যালকুলেটর ছাড়া যদি আমি পরীক্ষা দিতে যাই তাহলে আমার কি হবে? শুনুন, এখন কোশ্চেন হচ্ছে আপনি যখন মানগুলো দেখতে যাবেন, এই যে মানগুলো অন্য কালারে সুইচ করি, অন্য কালারে সুইচ করে তারপরে দেখাই। এই যে আপনি এখানে 273 লিখছেন বা এখানে 284 লিখছেন, এগুলো দ্বারা কিন্তু ডিরেক্ট ক্যালকুলেশন হবে না। ডিরেক্ট ক্যালকুলেশন যদি আপনি করতে চান তাহলে কিন্তু স্বাভাবিক অর্থে আপনার জন্য সমস্যা হবে। তারা মানগুলো এমনভাবে সাজাবে, তারা বলবে এই তাপমাত্রার দ্বিগুণ বা তিনগুণ, মানে যেন অটোমেটিক এই 273 কাটাকাটি যায়, এইভাবে আপনাকে মানগুলো সাজায় দিবে যেন আপনার সেই কাজটা করতে সুবিধা হয়। ক্যালকুলেশন জাস্ট আলটিমেটলি আপনার ক্যালকুলেশনটা এখানে মুখ্য বিষয়, আর মেইন মুখ্য বিষয় ছিল এই পুরোটা সূত্র, এটা কোত্থেকে আসছে। সো আই থিঙ্ক এখন আপনার আর এখানে সমস্যা হবে না। ক্লিয়ার সবার জন্য? আশা করতে পারি ক্লিয়ার। আসুন, 760 মিলিমিটার পারদচাপ, কোশ্চেন দেখার পরে কিন্তু মোটামুটি আপনাদের মাথা অলরেডি গরম হয়ে গেছে যে 760 মিলিমিটার চাপে যদি আবার এগুলো করতে চাই, যে এটা দেখে রেখেন এরকম বিপজ্জনক জায়গা থেকে আপনার কোশ্চেন আসার সম্ভাবনা কম, কিন্তু নেওয়ার কারণ কি, জাস্ট ইন কেস যদি আপনি পেয়ে যান, আপনার এতটুকু মাথায় রাখলেই হবে, আপনি সূত্র বসাইতে পারলেই দেখবেন কি ক্যালকুলেশন অটোমেটিক সামনে চলে আসছে। কেন? যেন কাটাকাটি করা যায় সহজভাবে, ওইভাবেই দেওয়া। 760 মিলিমিটার চাপে একটি বদ্ধ পাত্রে কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস হতে 117 ডিগ্রি সেলসিয়াসে চলে গেল। তাহলে আপনি চিন্তা করুন, আপনাকে এখানে 27 ডিগ্রি সেলসিয়াস কথাটা বলে দেওয়া মানে কি 300 ক্যালভিন, আর আরেকটাতে আপনাকে বলছে 117 ডিগ্রি সেলসিয়াস, তার মানে সেটা হবে আমাদের 390 ক্যালভিন। ব্যাস হয়ে গেল। তাহলে পাত্রে গ্যাসের চাপ কতটুকু বৃদ্ধি হবে? আপনার জন্য সূত্র তো এই জায়গাতে রেডি, একদম সহজ সূত্র। সেটা কি? গ্যালুসাকের চাপীয় সূত্র। গ্যালুসাকের চাপীয় সূত্র থেকে আপনি শিখে আসছেন P1 ডিভাইডেড বাই T1 সমান P2 ডিভাইডেড বাই T2। এবং আপনার এখানে জিনিসগুলো লিখতে গেলে কষ্ট হবে একটাই, যে এই জায়গাতে ক্যালকুলেশনটা আপনার জন্য একটু কষ্টকর। তার পরিবর্তে আপনার মানটা যেমন দেওয়া থাকবে, এখানে যদি হয়ে থাকে 300, এখানে হয়তো আপনাকে দেওয়া থাকতো 600 কিংবা 900, যেন আপনার ক্যালকুলেশনটা তুলনামূলকভাবে সহজ হয়। কিন্তু সূত্র কিন্তু আর সহজ হবে না। সূত্র পূর্বে যা ছিল এখনো তাই আছে, এবং ইন ফিউচারে তাই থাকবে। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র সূত্রগুলো মুখস্থ রাখা। সূত্র মুখস্থ, ব্যাস আপনার টেনশন এখান থেকে এমনিতেই কম। তবে হ্যাঁ, যারা আপনারা এই বছর ঢাকা ইউনিভার্সিটি এক্সাম দিয়েছেন এবং আমার ক্লাস যারা করেছেন,
তাদেরকে আমার একদম সুন্দরভাবে বলে দেওয়া ছিল যে আপনাদের এই চ্যাপ্টারে যখন আপনারা বোর্ড এক্সাম দিতেন, বোর্ড এক্সামে আপনার কোশ্চেন আসার সম্ভাবনা থাকতো অনেক বেশি, এবং কোশ্চেন আপনি পাইছেন কিভাবে? হয় আপনি ডাল্টন থেকে পাইছেন, অথবা ব্যাপন মানে ডাল্টনের আংশিক চাপ সূত্র কিংবা ব্যাপন, এই দুটোর কম্বিনেশনে আপনাকে প্রশ্ন দেওয়া হইতো। আবার অধ্যায়ের শুরুর দিকের অংশ ছিল, মানে গ্যাসীয় সূত্রাবলী অনেক গুরুত্বপূর্ণ এরকম কথা আমাদেরকে বুঝায় দেওয়া হয়েছে। কিন্তু আলটিমেটলি যখনই আপনি ইউনিভার্সিটির এক্সাম দিতে আসেন, তখন গ্যাসীয় সূত্রাবলী অটোমেটিক আপনার ইম্পর্টেন্স তালিকা থেকে একটু পেছনের দিকে চলে আসে। তার রিজন কি? রিজন হচ্ছে এত বড় ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো আমরা ক্যালকুলেটর ছাড়া অ্যান্সার করতে গেলে আমাদের জন্য অনেক বেশি পরিমাণ প্রবলেম ফেস করতে হয়। ফর দ্যাট তখনই তাদেরকে আমার বলে দেওয়া ছিল যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনের জন্য এটা যতটুকু ইম্পর্টেন্ট, তার থেকে বেশি পরিমাণ ইম্পর্টেন্ট হচ্ছে চ্যাপ্টারের মধ্যবর্তী যে অংশগুলো আছে, অ্যাসিড ড্রেন, সিএফসি, ওজোন স্তর এবং কোশ্চেন অ্যাসিড ড্রেন থেকে আসছে। আমি ওই কথা বলতেছি না আপনাদের যে এখান থেকে কোশ্চেন হবে না, এটা বলার আমি অবশ্যই বলবো না। কোশ্চেন এনি প্লেস, এনি হয়, যে কোনো জায়গা থেকে আসতে পারে, কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা একটুখানি কম। তার পরিবর্তে আপনি যদি চিন্তা করেন যে আপনার মুখস্থ যে অংশগুলো আছে, যেমন ধরেন স্টিল নাও এতগুলো ম্যাথ আপনি করতেছেন, আপনি কিন্তু অত আহামরি কোনো ম্যাথের ভিতরে যান নাই। যেমন আপনাদের জলীয় বাষ্পের কিছু ম্যাথ ছিল, কঠিন পদার্থের কিছু ম্যাথ ছিল, যেরকম গ্যাসের আয়তন চেঞ্জ হয়ে গেছে, দেন ফিনিশিং টাচে আপনাকে কোশ্চেন করা হয়তো কঠিন পদার্থের আয়তন কত, এরকম কোনো কোশ্চেনই কিন্তু আপনি পাবেন না। কেন? কারণ ওটা যথেষ্ট পরিমাণ টাইম লেংথি, অনেক পরিমাণ টাইম সেখানে কনজিউম করে ফেলবে। কিন্তু এই কোশ্চেনগুলোতে আপনার কোনো টাইম কনজিউম হচ্ছে না, জাস্ট আপনার প্র্যাকটিস থাকলেই আপনি অটোমেটিক তখন অ্যান্সারগুলো দিয়ে আসতে পারবেন। এবং কোশ্চেন যথেষ্ট আগে হয়েছে, কিন্তু তারপর আপনাকে সেট হিসেবে বা একটা প্যাটার্ন হিসেবে ধরে দেওয়ার জন্য এই কোশ্চেনটা এখানে সলভ করে দেওয়া। আই থিঙ্ক আপনাদের এখানে আর কোনো কোশ্চেন নিয়ে সমস্যা থাকবে না। আসুন এবার চলে আসছি আমরা একটু ব্রড একটা কনসেপ্টে, যদিও বেশ কয়েকবার আসছে, ইদানিং কালে আসে নাই, বাট টপিক কিন্তু আমার সেম। সেটা কি? লুইস। আমরা এই লুইস যখন শিখতে যাব, তখন স্বাভাবিক অর্থেই আপনার কাছে জানতে চাওয়া হবে কি যে এটা কি, তাই না? এখন আপনি বলবেন যে লুইস অ্যাসিড মানে আমরা এখানে কি বুঝবো? স্বাভাবিক, আমার ওই যে কিছুক্ষণ আগে বললাম না যে আপনার রুট লেভেল, বেসিক লেভেল যত ভালো থাকবে, আপনি কোশ্চেন ধরতে পারবেন তত বেশি। আপনাকে যখন অ্যাসিড বলা হবে, কথাটা বুঝেন, যখন আপনাকে বলা হবে অ্যাসিড, আপনি অটোমেটিক চিন্তা করবেন কি যারা H+ আমাকে ডোনেট করতেছে, রাইট? এবং এই থিওরিটা আপনি কোত্থেকে শিখছেন? প্রথমে অ্যারেনিয়াসের মতবাদ, তারপর আপনি আসছেন ব্রনস্টেড-লাউরি মতবাদ। দুটো মতবাদ পড়ার পরে আপনার কাছে খুব ভালো লাগছে, খুব সহজভাবে বুঝতে পারছেন, একটু টার্ম বা বিভিন্ন তীর চিহ্নের মাধ্যমে আপনাকে পড়াইছে। যেই মাত্র টিচার থার্ড লতে বা থার্ড রুলসে আসছেন, লুইসের মতবাদ, তখনই আপনি লিটারালি একটুখানি কনফিউজড হয়েছেন বা আপনার গন্ডগোল লাগা শুরু হয়েছে। কেন? আগের বার আপনি H+ কনসেপ্টে ব্যাখ্যা দিচ্ছেন বা প্রোটনের কনসেপ্টে, এবার আপনি ব্যাখ্যা দিচ্ছেন ইলেকট্রন পেয়ার বা ইলেকট্রন যুগলের উপর ভিত্তি করে। ইলেকট্রন যুগল যারা হচ্ছে দিতে পারবে তারা হবে ক্ষার, যারা নিবে তারা হবে অ্যাসিড। তো এই কনসেপ্টের ডেভেলপমেন্ট যখন আপনি দিবেন, তখন কিন্তু স্বাভাবিকভাবে চিন্তা করতে হবে লুইস অ্যাসিড কারা। তো তখন আপনি চিন্তা করেন কি লুইস অ্যাসিড বলতে তাদেরকে বোঝানো হবে যারা ইলেকট্রন যুগল গ্রহণ করতে সক্ষম, এবং এ যাবৎকালে সবচেয়ে প্রচলিত, আবারও বলতেছি, এ যাবৎকালে সবচেয়ে প্রচলিত লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, এগুলো। ওকে, এটা হচ্ছে আপনার জন্য মুখস্থ, এবং আমি মোটামুটি কনফার্ম যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা ক্লাস করতেছেন বা পরবর্তীতে কোনো সময় আবার যারা করবে, তারা আর কোনো অ্যাসিডের নাম শুনুক বা না শুনুক, তারা লুইস অ্যাসিড হিসেবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের নাম অবশ্যই শুনে আসছে, এটা নিয়ে আমার কোনো ডাউট নাই। তাহলে এখন আপনি বলুন, আপনার কাছে যখন জানতে চাওয়া হবে যে নিম্নোক্ত কোনটি টোটালি লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে সক্ষম, কোন পেয়ারগুলো লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে সক্ষম, এখন আপনাদের মধ্যে যদি কারো কোনো কনফিউশন থাকে, আপনাদের হয়ে যদি আমি প্রশ্ন করি যে আপনাদের কারো না কারো মধ্যে হয়তোবা একটা প্রশ্ন আছে যে অ্যাকচুয়ালি লুইস অ্যাসিড তাহলে কারা? মানলাম আপনারা পড়েন নাই বা কোনোভাবে আপনার একটু বেসিকে প্রবলেম আছে, তো লুইস অ্যাসিড বলতে আসলে আপনি কাদেরকে বুঝবেন? লুইস অ্যাসিড হচ্ছে তারা যাদের বহিস্তরের যে অষ্টক কাঠামো অপূর্ণ থাকে। এখন আমরা শিখে আসছিলাম জন নিউল্যান্ডের অষ্টক তত্ত্ব থেকে, যারা 8টা পূরণ করে ফেলে তখন হচ্ছে গিয়ে বলি যে অক্টেট রুলস তারা অনুসরণ করে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে অ্যাজ ফর এক্সাম্পল CCl4, তার মানে সে সঠিকভাবে অষ্টক কাঠামো পূরণ করে ফেলছে। কার্বনের 4টি ইলেকট্রন, ক্লোরিনের 4টি ক্লোরিনের 4টি, তাহলে মোট কয়টা হলো? 8টা। তার মানে অক্টেট রুল সে ফলো করছে। বাট যদি আপনি অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিখেন, যৌগ তৈরি হয়ে গেছে ঠিকই, কিন্তু অ্যালুমিনিয়ামের 3টা ক্লোরিনের জন্য 3টা, মোট আমাদের ইলেকট্রন হলো কয়টা? 6টা। তার কিন্তু অক্টেট রুল টোটালি সে ফলো করতে পারে নাই, তার দুটো স্লট
বা দুটো জায়গা ফাঁকা আছে, সেই দুটো জায়গাতে আপনি কি করতে পারবেন, ইলেকট্রন যুগল ইনপুট দিতে পারবেন। সে যেহেতু ইলেকট্রন যুগল অ্যাকসেপ্ট করতেছে, দ্যাট মিনস উইদাউট এনি ডাউট সে তখন লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে সক্ষম। তাহলে আপনার হাতে অপশনে আসতে পারে হয় অপশন বি অথবা কি অপশন ডি। এখন অপশন বি এবং ডি এর মধ্যে কোনটাকে আপনি প্রপারলি বলবেন যে সে লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে সক্ষম। এখন HCl তো লুইস অ্যাসিড হিসেবে আমাদের কাজ করার কোনো কথা বা কোনো অপশন এই জায়গাতে নাই। এবং ফেরিক ক্লোরাইডের বেলাও আপনি জানেন ফেরিক ক্লোরাইডও কি একটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে সক্ষম। কেন? বহিঃস্তরে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা না থাকলে কখনোই ইলেকট্রন যুগল গ্রহণ করা সম্ভব না। সো আমাদের অ্যান্সার বি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড কারা কারা লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। এখন আপনি বলেন কনসেপ্ট অনুযায়ী যতটুকু আপনি এখানে পড়ে ফেলছেন বাকিটা আপনার মুখস্থ করা ছাড়া কিন্তু কোনো আর উপায় নাই। এটার পাশাপাশি আপনি এটাও বলতে পারবেন BF3 হিসেবে কাজ করতে পারে, একটা লুইস অ্যাসিড হিসেবে। এখন বলুন, মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আপনাদের? আই থিঙ্ক ক্লিয়ার। অ্যানাদার ওয়ান, অনেক আগে আসছে কিন্তু আমার নেওয়ার কারণ আছে, এটা খুব আমার পছন্দের একটা জিনিস, পছন্দের একটা প্রশ্ন। নিম্নের কোনটি পানিগ্রাহী পদার্থ হিসেবে কাজ করে? নিম্নের কোনটি? এনিওয়ান বলতে পারবেন? জিঙ্ক ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, হুইচ ওয়ান? প্রচলিতভাবে যারা পানিগ্রাহী, নিরোধক, পানিগ্রাহী বলতে বা মোটামুটি আপনি নিরোধকও বলতে পারেন, যারা পানি শোষণ করে ফেলে, পানি বের করে নিয়ে আসে, এগুলো। এনিওয়ান? কেউ কিছু বলছেন? 11 বি, সাইকা আলম, বি ক্যালসিয়াম ক্লোরাইড। এখানে উনি পারফেক্টলি একটা সুন্দরভাবে উত্তরটা দিয়ে দিচ্ছেন। এবার আসেন আমরা ব্যাখ্যায় চলে যাই। এটার কোনো প্রপার ব্যাখ্যা আমাদের বইতে নাই, মুখস্থ। একটা সময় ছিল, তৎকালীন সময়ে যেই বই ছিল ওই বই অনুযায়ী ব্যাখ্যা ছিল, কিন্তু আপনাদের বইতে বর্তমানে ব্যাখ্যা আছে কিন্তু অন্য যৌগ সাপেক্ষে। প্রমাণ চান? আসেন একটা প্রমাণ দেই। প্রমাণের জন্য আপনি এখন চলে যান একটু অর্গানিক কেমিস্ট্রিতে। সেখানে আপনাকে অ্যালকিন যদি আমি প্রোডাকশন হিসেবে আপনার সামনে হাজির করি, আপনি যখন অ্যালকিন প্রোডাকশনে যান তখন আপনি লিখেন যে CH3CH2OH, ইথানল একটা অ্যালকোহলের সঙ্গে যখন আপনি বিক্রিয়া দেওয়া শুরু করেন এবং সেখানে আপনি লিখেন সালফিউরিক অ্যাসিড, যে সর্বপ্রথমে বিক্রিয়া দেখবে, বিক্রিয়া দেখার পরে তাকে জিজ্ঞেস করা হবে যে এই বিক্রিয়াতে সালফিউরিক অ্যাসিড কি হিসেবে কাজ করছে, তার প্রথম অ্যান্সার হবে সে অ্যাসিড হিসেবে কাজ করে। যে একটুখানি টেকনিক্যাল মনে করবে যে না, আমাকে যেহেতু এই প্রশ্ন করছে তার মানে একটু এদিক সেদিক হইতে পারে, সে বলবে এখানে সে প্রভাবক হিসেবে কাজ করছে। দুটো অ্যান্সারই ভুল। এখানে সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে কাজ করে। নিরোধক মানে কি? যারা কোনো যৌগ থেকে পানি বের করে নিয়ে আসে বা পানি শোষণ করে, এখানে মধ্যবর্তী একটা যৌগ হয়, সেই যৌগটা হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট। আমি ছোট করে এখানে লিখে দিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আপনি এখানে সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করছেন একটা অ্যাসিড হিসেবে না, এখানে সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করা হয়েছে নিরোধক হিসেবে বা পানিগ্রাহী পদার্থ হিসেবে। আপনি যেখানে অ্যান্সার ক্যালসিয়াম ক্লোরাইড বলছেন, এটা সপক্ষে কোনো বিক্রিয়া আপনার বইতে না থাকলেও এর সপক্ষে কিন্তু বিক্রিয়া অবশ্যই আছে। তার মানে আপনার ভাষ্যমতে সালফিউরিক অ্যাসিডও কি হইতে পারবে? একটা পানিগ্রাহী পদার্থ হিসেবে কাজ করতে পারে। এখন আপনি বলতে পারেন যে এত কথা বলার কারণ কি? কারণ একটাই, আপনার অপশনে ক্যালসিয়াম ক্লোরাইড না দিয়েতে এটাও দিতে পারতো, এটা না দিয়ে তো আপনাকে সে P2O5 ফসফরাস পেন্টক্সাইড আপনাকে দিতে পারতো, তখন আপনি কি করবেন? এগুলো সবগুলোই পানিগ্রাহী পদার্থ হিসেবে কাজ করে। এই যে আমি আপনাকে ফসফরাস P2O5 এখানে আপনাকে বলতেছি, এটা কি? ফসফরাসের একটা অক্সাইড। আপনি নাইট্রোজেনের অক্সাইড কয়টা পড়ছেন? 5টা। ফসফরাসের অক্সাইড আপনি কয়টা পড়ছেন? আপনার বইতে স্পষ্ট করে লিখে দেওয়া আছে ফসফরাসের অক্সাইড হচ্ছে আমাদের 4টা, এর মধ্যে দুটো স্থায়ী, দুটো অস্থায়ী। স্থায়ী যে দুটো আছে তার মধ্যে সেটা একটা, আর আরেকটা হচ্ছে P2O3। তার মধ্যে P2O3 পানিগ্রাহী কোনো পদার্থ হিসেবে কাজ করে না, যা কাজ করার কে করে? এই P2O5 হিসেবেই করে। যে কথাগুলো বললাম এতটুকু মনে রাখলেও আপনার অনেক উপকার দিবে। আপনি পড়তেছিলেন পানিগ্রাহী পদার্থ, সেখান থেকে অ্যালকিন প্রোডাকশনের একটা রিঅ্যাকশন আপনি পড়ছেন, যেটা এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা আপনি খেয়াল করে দেখেন, আপনি কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে দেখবেন কি এই বিক্রিয়াটা পর্যন্ত পরীক্ষায় আসছে। এই কারণেই আপনাদেরকে দেখায় দেওয়া এবং এটা তো একদম আপনাদেরকে স্পষ্ট করে বলে দেওয়া, এটাও কোন একটা বার পরীক্ষায় এসেছে, আপনারা কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলেই পাবেন। আই থিঙ্ক এখন আর সমস্যা হবে না। এখন
একজন এ বলছেন, যারা মুবাশশিরা, আপনার কনফিউশন দূর হয়েছে? এটা তো এ হবার কথা না। সো নেক্সট, আমাদের নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। নেক্সট কোশ্চেনে আমাদেরকে বলা হয়েছে রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে জটিল যৌগ গঠন করে কোনটি? এইটা নিয়ে ভাই আপনি ওই যে বলে না যে কাটা ছেঁড়া কাহিনী কিছু করা, আপনার কোনো কাহিনী করাই এখানে সম্ভব না। আপনি এখানে কোনো কাহিনী করতে পারবেন না। আপনার এখানে কাহিনীর কোনো জায়গা নাই। লিটারালি হচ্ছে আপনার মুখস্থ আছে, আপনি দাগাইতে পারবেন। আপনার মুখস্থ নাই, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি জাস্ট নর্মালি এখানে ভাবেন ক্যালকুলেটিভ পোর্শনে, ক্যালকুলেশন করার জন্য ভ্যালু লাগে, মান দেওয়া থাকে। কোনো মান আছে? নাই। কিন্তু যার মাথায় হচ্ছে চিকনা বুদ্ধি, ওই যে বলে না যে অনেক চালাক, সে কিন্তু সবার আগে এই সি কাটা দিবে, এই ডি কাটা দিবে। কেন? কারণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে পড়াশোনার মধ্যে আমরা একটা জিনিস শিখে ফেলছি কি, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড মোটামুটি বিষাক্ত গ্যাসের তালিকায় পড়ে এদের তুলনায় বলছি। তার মানে আমার অ্যান্সার হয় এ হবে অথবা বি হবে, এটা আপনি মোটামুটি শিওর। তো যদি এ হয় বা বি হয়, ওই কোশ্চেন থেকে যদি আপনি অ্যান্সার এখানে দিতে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই জায়গাতে তার অ্যান্সার কি দাঁড়াবে বলেন? রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে জটিল যৌগ গঠন করার ক্ষমতা কার আছে? আপনার ভাষ্যমতে কি হতে পারে বলেন? কার্বন মনোক্সাইড নাকি কার্বন ডাইঅক্সাইড? কিছুই তো বলেন না, সবার কথাই তো এখানে বন্ধ। কারো কিছু নাই, কোনো অপশন নাই? রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে জটিল যৌগ কারা গঠন করে, এটা নিয়ে কেউ কিছু বলতে পারবেন না? যারা মুবাশশিরা এ, 12B কার্বন মনোক্সাইড। এতক্ষণে কেন আবার বলছেন যারা মুবাশশিরা, আবার আপনি এ বলছেন? আপনি কি নিয়ত নিছেন যে সব হচ্ছে আপনি এইভাবেই গ্র্যাজুয়ালি বলতে থাকবেন, মানে এ বলবেন যতক্ষণ না পর্যন্ত এতে কোনো একটা অপশনের অ্যান্সার আমাদের হাতে আসে? এরকম ব্যাপার তো হওয়া উচিত না। যাই হোক, রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে জটিল যৌগ গঠন করার সক্ষমতা হচ্ছে কার্বন মনোক্সাইডের, নট কার্বন ডাইঅক্সাইড। মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। ওকে, তাহলে এখন আরেকটা জিনিস আসেন, আপনারা এটা দিয়েছেন দ্বিতীয় আরেকটা মুখস্থ জিনিস। আপনার এখানে আসলে মুখস্থ ছাড়া কোনো মাপ নাই, মানে মুখস্থ না করলে আপনার জন্য একদম মনে করেন পুরো সর্বনাশের শেষ অবস্থায় চলে যাবে। আমাদের দেশে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? এটা হচ্ছে আপনার কাছে কোশ্চেন। আমরা কত হচ্ছে তার গ্রহণযোগ্য মাত্রা হিসেবে কাজ করি? একটা হচ্ছে আমাদের 0.001, গ্রেটার দেন 0.001, greater than 0.05 ppm, smaller than 0.05 ppm. Which one? অ্যান্সার আছে? তাহিয়া সিদ্দিকা তাসনিম, আপনি বলছেন বি, গ্রেটার দেন। এই যে দেখেন আরেকটা ভুল করছেন। আর্সেনিক একটা হেভি মেটাল, তার মানে তার পরিমাণ যত কম থাকবে আমাদের জন্য তত ভালো। কম, কথাটা বুঝেন, কম। তার মানে গ্রেটার দেন কোনো সাইন আমি এখানে ইউজ করতে পারবো না, আমার ইউজ করতে হবে লেস দেন সাইন। এটা গ্রেটার দেন সাইন, দিস গ্রেটার দেন সাইন। তার মানে কোনো ধরনের কোনো কনফিউশন ছাড়া বি এবং সি আপনি কেটে দেন, কোনো কথা নেই। গ্রেটার দেনের ধারে কাছেও যাওয়া যাবে না, আপনার যেতে হবে লেস দেনের কাছে। কোশ্চেনের মধ্যেই অনেক সময় হিন্টস দেওয়া থাকে, এই হিন্টস হচ্ছে সেটাই, আপনি কেন বেশি মান কালেক্ট করবেন। এখানে আপনার একটা 0.01 আছে, আরটা হচ্ছে আপনার স্মলার দেন 0.05 ppm আছে। তার দুটোর মধ্যে আপনার এই মানটা হচ্ছে বইয়ের মধ্যে একদম স্পষ্ট করে বলে দেওয়া যে 0.05 ppm এর একদম নিচে আমাদের ভ্যালুগুলো নিয়ে কাজ করতে হবে আর্সেনিকের জন্য। আচ্ছা, ইসমাইল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আমিও আছি, এই যে বাচ্চা কাচ্চাদের নিয়ে খুব ভালো সময় চলে যাচ্ছে। একটি অজানা গ্যাসের ব্যাপন হার, মজার কোশ্চেন, ক্যালকুলেটর ছাড়া করা যাবে। রিসেন্ট টাইমে না আসলেও 10 বছর আগে যারা এই কোশ্চেনে পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, তারা অলরেডি পড়াশোনা শেষ করে, পোস্ট গ্রাজুয়েশন শেষ করে, চাকরি বাকরি করে অলরেডি মনে করেন ঘর সংসার করা শুরু করে ফেলছে। তাদের কোশ্চেনটা আপনারা এখন পড়তেছেন এবং যথেষ্ট সুন্দর একটা কোশ্চেন।
একটি অজানা গ্যাসের ব্যাপন হার মিথেনের ব্যাপন হারের অর্ধেক। কার অর্ধেক? মিথেনের। মানে মিথেন যা তার অর্ধেক সেটা হবে। অজানা গ্যাসটির আণবিক ভরের মান কত? আপনি জাস্ট এখন চিন্তা করেন, আপনাকে আমি কি কি মান দিয়ে দিছি। আপনাকে আমি গ্যাসের কথা একটা বলছি কি মিথেন, আর একটা অজানা গ্যাস, তার আণবিক ভর আমাদের বের করতে হবে, এবং তাকে আপনাকে কি দেওয়া আছে? তার মলিকুলার ওয়েট। এখন আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে কোনো কথা নাই, আপনি বলতে পারবেন R1/R2 ইজ ইকুয়াল √M2 ডিভাইডেড বাই M1। এটা ছাড়া আপনার হাতে আর কোনো সূত্র নাই। এবং আপনার জন্য আমি জিনিসটাকে অন্যভাবে একটু প্রেজেন্ট করি। আপনাকে অজানা গ্যাসের ব্যাপন হার বের করতে বলছে। গ্যাসটির আণবিক ভরের মান কত? ব্যাপন হার মিথেন গ্যাসের ব্যাপন হারের অর্ধেক। তার মানে আপনি যদি এখানে Rx ধরেন একটা অজানা গ্যাস, নিচে আপনি ধরলেন RCH4, যেহেতু মিথেন আপনাকে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আপনি লিখলেন মলিকুলার ওয়েট অফ CH4। কেন? কারণ C2 M2 উপরে আমাদের, এবং নিচে হচ্ছে আমাদের Mx। আমাদের আলটিমেট কাজ কি? Mx এর ভ্যালুটা বের করা, এবং এটা আপনার বের করা গেলেই কিন্তু আলটিমেটলি আপনার ঝামেলা শেষ। এখন বলা হয়েছে অজানা গ্যাসের ব্যাপন হার মিথেন গ্যাসের বা মিথেনের ব্যাপন হারের অর্ধেক। তার মানে মিথেনের যদি হয় 1, তাহলে অজানা গ্যাসের হবে কত? তার অর্ধেক। এই যে মিথেনের ব্যাপন হারের অর্ধেক। তাহলে আমাদের আলটিমেটলি এই জায়গাতে Rx এর উপরে হচ্ছে আমাদের হাফ, নিচে হচ্ছে আমাদের 1। ক্যালকুলেশন করে মিথেনের জন্য আমরা বসায় দিচ্ছি 16, এখানে হচ্ছে আমাদের Mx। এবার আপনি প্রথমে বর্গ করবেন, 1/4 থেকে ওটা 4 হয়ে যাবে। তাহলে Mx এর ভ্যালু ক্যালকুলেশন করে আপনি ফাইনালি তার অ্যান্সার পাবেন Mx ইজ ইকুয়াল 64। কোথায় 64? 64। তাওহিদা তানভিন রিদিতা আবার ভুল করছেন, দিয়েছেন আপনি 32। আপনার 32 দেওয়ার রিজন কি? আপনি যে এখানে রুট আছে, এই রুটটা কি আপনার বর্গ করতে হবে সরানোর জন্য? ফলাফলস্বরূপ এটা অটোমেটিক হয়ে যাবে 4। তাহলে 4 and 16 এটার মাল্টিপ্লিকেশনে কি জীবনেও 32 আসা পসিবল? আপনি তো ডিরেক্ট 16 and 2 মাল্টিপ্লাই করে ফেলছেন। ক্লিয়ার? কারো কোনো ক্যালকুলেশনে কোশ্চেন হয়েছে? ক্লিয়ার সবার জন্য? আপনারা তো অনেক আজকে ভালো মানুষ হয়ে গেছেন, অতিরিক্ত কোনো কথা নাই, কি সুন্দর চুপচাপ ক্লাস করতেছেন। যাক, ভালো হইলেই ভালো। Another one, and this theory belongs to Bronsted-Lowry concept. Definitely কোনো মিস নাই এই জায়গাতে। H2SO4 প্লাস H2O, HSO4 মাইনাস H3O প্লাস, এতে সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারককে হিসাব করে আপনি এখান থেকে একটা H+ ছেড়ে দিচ্ছেন, সেই H+ এর কাছে গেছে, গিয়ে সে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করছে। আপনার কাছে জানতে চাওয়া হয়েছে সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কে। দ্যাট মিনস আপনি ছিলেন বা আছেন কোথায়? অ্যাসিডে। অ্যাসিড থেকে যেতে হবে আপনার কোথায়? ক্ষারে। অ্যাসিড থেকে ক্ষারে যাওয়ার কথা মানে হচ্ছে আপনি একটা H+ ছেড়ে দেওয়ার পরে তার যে অবস্থা। তাহলে H+ যদি আপনি ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার পরে তার অবস্থানটা কি দাঁড়াবে? কেবলমাত্র HSO4 মাইনাস না, এটা ছাড়া তো আর কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো আলটিমেটলি আপনার অ্যান্সার এটা। এবং আপনি মনে রাখার সুবিধার্থে একটা কাজ করতে পারেন, এই যে আপনি এখানে অ্যাসিড লিখছেন, আপনি একটা তীর চিহ্ন দেন, এখানে আরেকটা তীর চিহ্ন দেন, উভমুখী চিহ্ন। যদি আপনি অ্যাসিড থেকে ক্ষারে যেতে চান, তাহলে আপনি একটা H+ ছেড়ে দিবেন। যদি আপনি ক্ষার থেকে অ্যাসিডে আসতে চান, তাহলে আপনি H+ অ্যাকসেপ্ট করবেন। পুরোটা জিনিস আপনি মাথায় ঢুকিয়ে ফেলুন। এর পুরোটা হচ্ছে আপনার ব্রনস্টেড-লাউরি কনসেপ্টে আপনাকে অ্যাসিড থেকে ক্ষার বের করতে বলো, ক্ষার থেকে অনুবন্ধী অ্যাসিড বের করতে বলো, যেটা মনে চায় সেটা আপনাকে বের করতে বলো। জাস্ট অ্যাসিড থেকে ক্ষার, ক্ষার থেকে অ্যাসিড। আপনার রুলস জাস্ট এটা, এটা ছাড়া আর কোনো কিছু আপনার ব্যবহার করতে হবে না। ওকে, ফাইন। অ্যামোনিয়া যৌগের অনুবন্ধী অম্ল কোনটি? ওকে, ফাইন। এবার আমি আর আপনাদের বলবো না, এবার আপনারা কাইন্ডলি একটুখানি আনসার দিন যারা এখানে উপস্থিত আছেন। অ্যামোনিয়া যৌগের অনুবন্ধী অম্ল হিসেবে কে কাজ করবে? অ্যামোনিয়া যৌগের অনুবন্ধী অম্ল হিসেবে কে কাজ করবে? আপনি মাত্র কি শিখছেন? অ্যাসিড থেকে ক্ষারে যাবেন, H+ ছেড়ে দিবেন, ক্ষার থেকে অ্যাসিডে আসবেন, H+
অ্যাকসেপ্ট করবেন। তার মানে অনুবন্ধী অম্ল জানতে চাইছে, দ্যাট মিনস অ্যামোনিয়া একটা ক্ষার, এবং আপনি নিজেও জানেন কি অ্যামোনিয়া একটা ক্ষার হিসেবেই কাজ করে, তাহলে তার সাথে একটা H+ আমাদের অ্যাড করে দিতে হবে, অ্যামোনিয়াম প্লাস। দেখুন অ্যামোনিয়াম প্লাস কোথায় আছে, সি, এটা। হে মুশফিকুর রহমান, আপনি এ বলছেন কেন? মেজবাউদ্দিন সৈকত বলতেছেন সি সি সি, মানে আপনি কি অ্যান্সার সি বললেন নাকি সি 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 বললেন? আমি তো কনফিউজড। হ্যাঁ, আচ্ছা, আপনি আবার সৈকত সাহেব আবার সালাম দিছেন না? না না, সরি, আপনাকে সরি বলতে তো বলিনি। আপনার প্রবলেম বা আপনার কোশ্চেনের যদি কনফিউশন ক্লিয়ার হয়ে থাকে, দ্যাটস ওকে, ফাইন। আপনার তো এখানে সরি বলতে হবে না, সরি কেন বলেন? একটি 5 লিটার, মানে তার ভলিউম মিন করা হয়েছে, বেলুনকে 25 থেকে 50 ডিগ্রিতে আপনি কনভার্ট করে ফেলছেন। নতুন আয়তন কত হবে? সিম্পলের উপরে সিম্পল। এটা কোন সূত্র? চার্লস, বা অনেকে আবার গ্যালুসাকে সূত্রও বলে। এটা গ্যালুসাক চার্লস দুইজনেই এই সূত্রটা দ্বারা কাজ করছেন, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আপনার সূত্র হচ্ছে V1 ডিভাইডেড বাই T1 সমান V2 ডিভাইডেড বাই T2। রেডি? শেষ। এবার আপনি হিসাব করুন আপনাকে আমি কি কি এখানে দিচ্ছি। আপনাকে 5 লিটার তার ভলিউম আপনি এখানে রেডি করছেন 5। নতুন আয়তন আপনার কাছে জানতে চাইতে বলছে, তার মানে সূত্রের মতো করে আপনার এখানে V2 বের করতে হবে। T1 এর হিসাবটা করেন তো। T1 আপনাকে বলছে 25, দ্যাট মিনস আপনি এখানে লিখবেন 298, রাইট? 25 প্লাস 273। এরপর আপনাকে বলা হয়েছে 50, 50 মানে হচ্ছে 323। আবার আপনি বলবেন ভাইয়া ক্যালকুলেটর নাই। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আপনি যে মানগুলো বসাবেন, মানগুলো এমনভাবেই দেওয়া হবে, যদি এটা 298 হইতো তাহলে এটা হয়তো আপনার ধরেন অ্যাজ ফর এক্সাম্পল 496, যেন দুইটা আপনি ইজিলি কাটাকাটি করতে পারেন, 596 যেন আপনি ইজিলি কাটাকাটি করতে পারেন। কাটাকাটি শেষে যেন আপনার ক্যালকুলেশনটা এরকম ভাবে হয়, কিন্তু তারপরেও আপনাকে হচ্ছে কেবলমাত্র সূত্রটা এখানে দেখানো, সূত্র দেখায় যেন আপনি অ্যান্সারটা এখানে সুন্দরভাবে বের করতে পারেন। এবং কোশ্চেনের অ্যান্সার অনুযায়ী এটা এখানে আপনাকে অ্যান্সার দেওয়া আছে, যেটা 5.4 লিটার, যেটুখানি ছোট আসবে ক্যালকুলেশনেরটা 5.4। এটা ক্যালকুলেটর ছাড়া আসলে আপনি ঠিকঠাক ভাবে পারবেন না, শুধুমাত্র প্রসিডিউর এখানে বলে দেওয়া। ওকে নেক্সট, এটা আপনারা বলুন, আপনারা 2 কোশ্চেন এখান থেকে পাইছেন, 2টা অলরেডি, এটা থার্ড টাইপ, মানে থার্ড কোশ্চেন, একই টপিকের কোশ্চেন। HCl H2O H3O প্লাস Cl মাইনাস বিক্রিয়াটিতে HCl এর অনুবন্ধী ক্ষারক কি হবে বলেন সবাই জলদি। 19। HCl এর অনুবন্ধী ক্ষারক কি হবে? কি বলছি? ক্ষারক, তার মানে সে অ্যাসিড। অ্যাসিড থেকে ক্ষারে যেতে গেলে আমাদের কি করতে হইতো দেখেন তো। আমি যে আপনাদেরকে এখানে পড়াইলাম, বললাম, এই যে অ্যাসিড থেকে ক্ষারে যাবেন, H+ ছেড়ে দিবেন। অ্যাসিড ছিল কি আমাদের HCl, তার মানে এই জায়গাতে আপনি যখন এখানে আসতেছেন HCl এর বেলায়, সেখান থেকে H+টা ছেড়ে দিলে আপনার হাতে একমাত্র ক্লোরিন ছাড়া কিন্তু আর কোনো কিছু থাকে না। সো ওইটাই আমাদের অ্যান্সার। ওফ, মোটামুটি ক্রিটিক্যাল না, টেকনিক্যাল একটা কোশ্চেন। ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এর সঠিক একক কি? এখন আপনি একটুখানি ভাবেন তো, আপনার ইকুয়েশনটা কি ছিল? P প্লাস n স্কোয়ার A ডিভাইডেড বাই V স্কোয়ার, রাইট? আপনাকে এর ব্যাপারে জানতে চাইছে, এর সঠিক একক কি, তাহলে n কি, V কি? আপনি এখানে n এর ভ্যালু বসাইতে পারবেন মোল, তার উপরে স্কোয়ার, নিচে আমাদের কি আছে? V। আয়তন কি? লিটার। আয়তন যদি আমাদের লিটার হয়, তাহলে আবার আমি লিখলাম এখানে লিটার স্কোয়ার। তাহলে এখন আমাকে বলেন এই জায়গাতে আপনার অ্যান্সার কি হতে পারে? বলেন, কোনো আইডিয়া? নো আইডিয়া। এইখানে আমাদের পি এর একক হিসেবে আছে কি? অ্যাটমসফিয়ার। এখানে পি আমাদের কয়টা আছে? একটা।
যেহেতু ভি নিচে, তার মানে ভি উপরে উঠে যাবে, অ্যাটমসফিয়ারের জায়গাতেই থাকবে, এবং অপোজিট ডিরেকশনে যখন আমাদের এখানে মোল আছে সেখান থেকে আমাদের যা কাজকর্ম করতে হবে, এবং একক হিসেবে আপনি এখানে বলতে পারবেন অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার -2। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেনের অনেক আগের, কিন্তু এটা যথেষ্ট পরিমাণ সুন্দর একটা প্রশ্ন হিসেবে আমাদের সামনে আসছিল। অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার -2। ওকে, নেক্সট। 6 মোল অক্সিজেন অ্যান্ড 14 মোল নাইট্রোজেন গ্যাস মিশ্রণের মোট চাপ 200 মিলিমিটার হলে অক্সিজেন গ্যাসের আংশিক চাপের মান কত? অনেক কাল আগের কোশ্চেন, কিন্তু আসার মতো। আপনি প্রথমে চিন্তা করেন আপনার কাছে আমি কার কোশ্চেন বলছি, অক্সিজেনের জন্য কাজ করতে হবে, এবং অক্সিজেনের জন্য কাজ করতে গেলে আপনি চিন্তা করেন আপনাকে অক্সিজেন কত মোল দিয়ে দিছি আমি, 6, এবং আপনার টোটাল মোল নাম্বার হচ্ছে 6 + 14, তাহলে ইনটু আমাদের মোট চাপের মান কত, 200। তাহলে এখানে আপনি চলে আসুন 6 ডিভাইডেড বাই আমাদের 20 ইনটু 200। তাহলে কাটাকাটি শেষে আমাদের 6 ইনটু 10 অ্যান্ড 60। কোথায় আছে 60? এতে 60 মিলিমিটার পারদ চাপ। ওকে, ফাইন। HPO3 এর অনুবন্ধী ক্ষার কোনটি? বলেন। HPO342- এর অনুবন্ধী ক্ষার হিসেবে কে কাজ করবে? আবার আপনার কাছে ক্ষার জানতে চাইছি, দ্যাট মিন্স এটা একটা অ্যাসিড। আপনি যদি HPO4 2- এই কথা বলে থাকেন, আপনি একটা H+ এখান থেকে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আপনার হাতে একমাত্র অপশন হিসেবে PO4 3- রেডি থাকবে। PO4 3- হিয়ার, দিস। ঠিক আছে, আই থিঙ্ক এতেই হয়ে যাবে। দ্য নেক্সট ওয়ান, নিম্নের কোনটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয়? এবার বলেন। এতক্ষণ তো আপনি পড়ছেন দায়ী দায়ী, কোনটা দায়ী হবে, এখন কোনটা দায়ী হবে না বলে আপনি মনে করেন, বলেন। এখানে কোনটা দায়ী হবার কোনো সম্ভাবনা নাই? ওজোন স্তর ধ্বংসের জন্য ইউভি রেডিয়েশন ঠেকায়, তার মানে ইউভি রেডিয়েশন কিছু না কিছু হলেও ক্ষতি করে। CFC12, শুধুমাত্র CFC12 না, CFC12, 13, 14, 114 যাবতীয় যতগুলো আছে সবগুলো ওজোন স্তর ক্ষতি করে। পরবর্তীতে ক্লোরিন, এটা তো অবশ্যই ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী। আমাদের হাতে একমাত্র অপশন হচ্ছে কার্বন মনোক্সাইড। এই কার্বন মনোক্সাইডই আমাদের ওজোন স্তরে কোনো অ্যাটাক করতে পারে না। সো আমাদের অ্যান্সার কার্বন মনোক্সাইড। অ্যান্ড আচ্ছা, ধন্যবাদের হিসাব আমরা এবার শুরু করি। আপনাদেরকে যা যা কিছু এখান থেকে বলে দিলাম তার হাতে গোনা কয়েকটা জিনিস বাদে প্রতিটা জিনিসই ছিল হচ্ছে আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন থেকে। থিওরিটিক্যাল কোশ্চেনের মধ্যে আপনি আর্সেনিক পাইছেন, ক্যাডমিয়াম বা লেড, এই দুটো নিয়ে আমি কোনো কিছু বলিনি। দ্যাট মিনস ব্যাপারটা এটা না যে আপনার সেখান থেকে কোনো কিছু পড়তে হবে না। এই মুখস্থ অংশের পুরোটাই আপনার ক্যারি করতে হবে। কেন? কারণ আপনার সেখানে হচ্ছে দরকার মুখস্থ। কারণ আর্সেনিকের কোশ্চেন যেহেতু পরীক্ষায় আসছে, আপনার অবশ্যই ক্যাডমিয়াম লেড এগুলো থেকেও পরীক্ষায় আসতে পারে। নাম্বার 2, আপনি যখন পানির বিশুদ্ধতার মানদণ্ড নিয়ে আলোচনা করবেন, সেখানে তার পিএইচ এর মান, বিওডি, সিওডি, টিডিএস, ডিও, এগুলো সবগুলো মান আপনার মুখস্থ করতে হবে, এবং অবশ্যই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক যতটুকু আমাদের ভ্যালু দেওয়া আছে ওই ভ্যালুগুলোর মধ্যে। এরপর আপনি অ্যাসিড রেইন, সিএফসি, গ্রিনহাউস গ্যাসের জন্য ইফেক্ট হচ্ছে কারা কারা করতেছে, কাদের কারণে তাপমাত্রা বাড়তেছে, বা গ্রিনহাউস গ্যাসের ইফেক্ট কার কার কারণে হচ্ছে, এগুলো আমাদের মুখস্থ করতে হবে।
অধ্যায় শুরুতে আমরা কিছু সূত্রাবলী সম্পর্কিত আলোচনা করি, যার 2-4টা ম্যাথ আপনি করছেন, এগুলো আসার সম্ভাবনা আসলেই কম। আপনার থিওরিটিক্যাল কোশ্চেন থেকে বা থিওরিটিক্যাল পোর্শনটা থেকে এবার প্রশ্ন আসার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা আছে, এবং আশা করতে পারি আপনারা এই চ্যাপ্টার থেকে থিওরি বেসিসের কোশ্চেনটুকুই বেশি পাবেন। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, আপনারা কতটুকু কি বুঝলেন না বুঝলেন, বা আপনাদের কোনো আলাপ আছে কিনা। এখন আপনারা তো এই জায়গাতে ধরেন পরিবেশ রসায়ন পড়লেন, যাদের পরিবেশ রসায়নের কনসেপ্ট খুব ভালো আছে তাদের জন্য পরিমাণগত রসায়ন স্টোইকোকেমিস্ট্রিটাও আমাদের জন্য খুব ভালো, ওখান থেকে আপনি পড়ে ফেলতে পারবেন একটা আরেকটার সাথে কম্বিনেশন। তার মধ্যে আপনাদের একটা প্যাথেটিক টার্ম একটা জায়গা তো আসি, অর্গানিক, ওটা তো আপনাদের আসলে কিছু বলার নাই, ওইটা আপনারা এমনিতেই খুব ভালোভাবে ভালো পারবেন, বুঝবেন। আচ্ছা, মোহাম্মদ ইকবাল ইসলাম মুজাহিদ বলছেন আজ প্রথম ক্লাস করলাম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনাদের ক্লাস ভালো লাগলেই আলহামদুলিল্লাহ, আমরা অ্যাসপেক্ট পরিবার থেকে আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ বলবো যে আমাদের চেষ্টাটুকুতে আপনারা যদি ভালো কিছু একটা পড়ে আসতে পারেন। যেমন আমরা এখানে কত 20-22টা কোশ্চেন সলভ করছি। কোশ্চেন সলভে আপনারা কোশ্চেন সরাসরি না পান, আপনি যদি এখানকার রিলেটেড একটা কোশ্চেন এক্সামে পেয়ে যান সরাসরি, তাহলে আমার মনে হয় যে অ্যাটলিস্ট আমাদের কোশ্চেন সার্থক। অনেক হয়তো আপনারা বলবেন যে একটা কোশ্চেন কমন পাওয়াতে এত সার্থকতা। আসলে কোশ্চেন কমন পাওয়া নয়, ভর্তি পরীক্ষার মতো ভাস্ট একটা জায়গাতে আপনি একটা সিমিলার টপিক থেকে কোশ্চেন কমন পাওয়া যাবে না, আপনার কনফিডেন্স লেভেল এমনিতেই গ্রো হওয়া যে না আমি পারবো। তো এত ক্লাস করছেন, কমপ্লিমেন্ট দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করতে পারি আমাদের পরবর্তী যে ক্লাস, যেমন আমাদের আজকে এর আগেও ক্লাস হয়েছে, আগামীকালও হবে, এরকম রেগুলারলি আমাদের ক্লাস চলতে থাকে। তো আপনারা অবশ্যই ক্লাস করবেন এবং যত প্রকার সম্ভব শেয়ার দিবেন, এবং আপনাদের আশেপাশে যারা আছে তাদের প্রত্যেককে ক্লাস করার জন্য আমন্ত্রণ জানাবেন। তো সবাই ভালো থাকুন। আজকে এতটুকু পর্যন্তই আপনাদের সাথে আলোচনা। ভবিষ্যতে পরবর্তীতে আল্লাহ যদি সহায় থাকেন, বেঁচে থাকি, তাহলে অবশ্যই অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।